আমরা স্বপ্ন দেখি আমরা একটা পাওয়ারফুল টিম হব, আমরা বিশ্ববাসীকে দেখাই দিব যে আমরা বাংলাদেশ কত বড় দল হতে পারি, কিন্তু স্বপ্নটা কিন্তু স্বপ্নের পর্যায়ে থেকে যাচ্ছে। বাস্তবে কিন্তু আমরা কোনো পদক্ষেপ নিতে পারতেছি না। এটার উদাহরণ কিন্তু আপনারা একটু পরেই পেয়ে যাবেন। এখন একটা পাওয়ারফুল টিম হতে গেলে কি লাগে? লাগে হচ্ছে ধারাবাহিক পারফরমেন্স। ধারাবাহিক পারফরমেন্স মানে কি? আপনাকে ম্যাচ জিততে হবে, টানা ম্যাচ জয়লাভ করতে হবে, সেটা আপনি দেশের মাটিতে হোক, সেটা বিদেশের মাটিতে হোক। আপনাকে সিরিজ জয়লাভ করতে হবে, সেটা দেশে হোক কিংবা বিদেশে হোক। মেগা টুর্নামেন্টকে আপনাকে জয়লাভ করতে হবে, সেটা আইসিসি ট্রফি হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক। সুতরাং বুঝতেই পারতেছে, এগুলো যদি আমরা জয়লাভ করতে না পারি, একটা পাওয়ারফুল টিম হিসেবে কখনোই কিন্তু আমরা গণ্য হতে পারবো না। এখন ধারাবাহিকভাবে যখন খেলা হবে আর যখন আমরা ধারাবাহিকভাবে জয়লাভ করতে পারবো, তখন কিন্তু আমরা এই হিসেবে গণ্য হব। আর যদি ধারাবাহিকভাবে খেলা বেশি হয়, তখন কিন্তু প্লেয়ারদের ইনজুরির সংখ্যাও কিন্তু বেড়ে যায়। আর যদি প্লেয়ারদের ইনজুরি হয়, আমাদের কাছে কি ওই ধরনের প্লেয়ার কি মজুদ আছে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু আপনাদের সামনে আমি ছড়িয়ে দিলাম। কারণ হচ্ছে, ধরেন শামীম পাটোয়ারি কিংবা জাকির আলী মাঝখানে ইনজুরি হয়ে গেছে বা তারা দুজনেই ইনজুরি কবলে পড়ে গেছে। আপনি বাংলাদেশ দলে 6 নম্বরে এবং 7 নম্বরে এই দুইটা ভাইটাল পজিশনে কোন ধরনের প্লেয়ারকে আপনি খেলাবেন? আপনি যদি টপ অর্ডার খেয়াল করে থাকেন, উপরে কিন্তু ব্যাটসম্যানের ছড়াছড়ি, ওপেনার ব্যাটসম্যানের, মিডল অর্ডার বলে আসলে কিছুই নেই। একসময় সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এমনকি মুশফিক ভাই ছিলেন, তারা কিন্তু মিডল অর্ডারকে খুব সুন্দরভাবে সামলেছিলেন। কিন্তু বর্তমানে তৌহিদ হৃদয় ছাড়া এমন কোনো প্লেয়ারকে আমি দেখি না যে কিনা মিডল অর্ডারকে একটু ধরে সরে খেলতে পারবে। সেও যে খুব ভালো পারফরমেন্স দিতেছে বিষয়টা কিন্তু এরকম না। সাকিব আল হাসানের কথা যদি বলতেই হয়, তিনি বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। তিনি বাংলাদেশ তো দূরের কথা, সারা বিশ্ব মিলেও তার মতো রিপ্লেসমেন্ট আসলে খুঁজে পাওয়া যাবে না। যদিও রবীন্দ্র জাদেজা ইদানিং খেলে খুব ভালো করতেছে, তার গুণগান না গেলে হচ্ছে না। তিনি কিন্তু ইংল্যান্ডের সাথে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, দুর্দান্ত ছিলেন। এখন বাংলাদেশে যদি ফের চলে আসি, এখন বাংলাদেশে যদি এই দুইটা অপশনে মানে 6 এবং 7 যদি ইনজুরি কবলে পড়ে যায়, কারণ ইনজুরি হয় যে কোনো সময় যে কারো হতে পারে, তো হয়ে যদি যায় তখন আপনি কাকে নিয়ে আসবেন রিপ্লেসমেন্ট হিসেবে? আসলে রিপ্লেসমেন্ট আবার হয়ই না ক্রিকেটে। যেমন সচিনের যদি ইনজুরি হয়, তার কোনো রিপ্লেসমেন্ট নাই। এবি ডিভিলিয়ার্সের ইনজুরি হলে রিপ্লেসমেন্ট নাই। ওয়াসিম আকরামের রিপ্লেসমেন্ট নাই। জ্যাক ক্যালিসের রিপ্লেসমেন্ট নাই। রিকি পন্টিংয়ের রিপ্লেসমেন্ট নাই। ক্রিস গেলের রিপ্লেসমেন্ট নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, এই ধরনের মহাতারকাদের কোনো সময় রিপ্লেসমেন্ট আসলে হয়ে থাকে না। কিন্তু 80% যদি আপনি ম্যাচ আপ করতে পারেন, যেমন অ্যান্ড্রু রাসেলের কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না, কিন্তু তার কাছাকাছি যেতে পারবে। ধরেন মনে করেন নিকোলাস পুরান, অ্যান্ড্রু রাসেলের সমস্যা হয়ে গেছে, নিকোলাস পুরানকে আপনি দলে ঢোকাই দিলেন। কথা তারা দুজন একসাথে দলে খেলতে পারতেছে না, কারণ 11 জনের জায়গায় আপনি 12 জন খেলাতে পারতেছেন না। ধরেন নিকোলাস পুরান বাইরে বসে আছে, অ্যান্ড্রু রাসেল খেলতেছে, কিন্তু অ্যান্ড্রু রাসেল ইনজুরিতে পড়ে গেছে। এখন নিকোলাস পুরানকে আপনি দলে ঢোকাই দিলেন, সে কিন্তু তার জায়গায় মানে 100তে 100 না হলে কিন্তু 100 জায়গায় 80 পর্যন্ত আপনাকে রিকভার করে দেবে। কিন্তু বাংলাদেশের জাকির আলী আর যদি শামীম পাটোয়ারির মাঝখানে যদি ইনজুরি হয়, তাহলে কারা এই ধরনের জায়গায় ভালো স্ট্রাইকিং করবে? আমি তো একজন ব্যাটসম্যানকে দেখি না। তারা যদি ইনজুরিতে পড়ে যায়, আপনাকে কি করতে হবে? ধরেন দুজনে ইনজুরিতে পড়ে গেল, আপনাকে দলে ঢোকাইতে হবে কাকে? শান্তকে। শান্ত আবার ওপেনিং ব্যাটসম্যান। এমনিতে ওপেনিংয়ের ছড়াছড়ি, আপনি যদি বাংলাদেশ টিমটা খেয়াল করে থাকেন, আমরা শ্রীলঙ্কার সাথে যে টিমটা খেলছি, 4 জন ওপেনার কিন্তু বিদ্যমান রয়েছে। এছাড়া কিন্তু সৌম্য সরকার কিন্তু রয়েছেন জিএসএল এ, গ্লোবাল টি20 লিগে। তিনি কিন্তু যে কোনো সময় এশিয়া কাপে কিংবা বাংলাদেশ টিমের সাথে যে কোনো সময় যুক্ত হয়ে যেতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন, ওপেনারে কিন্তু ছড়াছড়ি। ওপেনার যদি আপনি ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন, মনে করেন যে আপনি শান্তকে ঢুকালেন, তার মানে কি একজন একজন করে নিচে নেমে আসবে। আবার যদি মনে করেন আপনি মেহেদী হাসান মিরাজকে দলে ঢুকান, তিনিও কিন্তু টুকটুক করে ব্যাটসম্যান। টুকটুক ব্যাটসম্যান দিয়ে কিন্তু আসলে টি20 চলে না। টি20 হচ্ছে পাওয়ার হাউস, আপনাকে ধরে সরে খেলতে হবে, আবার কিন্তু 4 ছক্কা বন্যা বসায় দিতে হবে। এখন ব্যাটসম্যান যদি 4 ছক্কা নাই মারতে পারে, তখন কিন্তু এটা আমাদের সমস্যা। বাংলাদেশে 10 বছরের উপর যাবত বিপিএল চলতেছে, কিন্তু আমরা বিপিএল থেকে কি বের করে নিয়ে আসলাম? হ্যাঁ, নাইম শেখ গতবার কিন্তু দুর্দান্ত খেলছেন। তিনি কিন্তু দেখেন 500-এর উপর রান করছেন, স্ট্রাইক রেট 140-এর উপরে, দুর্দান্ত বলা চলে। কিন্তু প্রথম যে ম্যাচটি তিনি খেলেছেন শ্রীলঙ্কার সাথে, তার পারফরমেন্স দেখেন, স্ট্রাইক রেট কোনো মতে 100। তিনি ব্যাটে ভালোভাবে বলে লাগাতে পারতেছে না। আসলে এটার দোষ আমি তাকে দিচ্ছি না, কারণ কি ওনার পজিশন হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, যেটা আমি লিটন কুমার দাসের ক্ষেত্রে বারবার বলে আসছিলাম যে তিনি কিন্তু ওপেনিংয়ে ভালো করে থাকেন। তিনি দেখেন 2টা ম্যাচে ভালো খেলছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। কারণ কি পারভেজ ইমন 2টা ম্যাচেই প্রথম ওভারে আউট হয়ে গেছেন, সেই কারণে তিনি নতুন বল খেলার সুযোগ পাইছেন, তিনি সেই সুযোগটাকে কাজে লাগাইছেন। যদি পারভেজ ইমন আর তানজিদ যদি একটা ওপেনিং পার্টনারশিপ করতে পারতো 60-70 রানে, আর যদি 7-8 ওভার হয়ে যেত, তখন যদি তিনি নামতেন, তিনিও ভালো খেলতে পারতেন, আমি লিখে দিলাম। এখন এই জিনিসটা কিন্তু বাংলাদেশ টিমের বুঝতে হবে। ওপেনিং ব্যাটসম্যান যদি আপনাকে নিচে নামানো হয়, তখন কিন্তু তারা ভালো খেলতে পারবে না। আবার যদি মনে করেন শামীম পাটোয়ারি কিংবা জাকির আলীকে আপনারা উপরে পাঠিয়ে দেন, তারা ভালো খেলতে পারবে না। আমরা কি আবার রনি তালুকদার কিংবা বিজয়ের কাছে ফেরত চলে যাব? তারা কোন ধরনের সার্ভিস বাংলাদেশকে দিয়েছে কিংবা ইদানিংকালে দিয়ে গেছে, সেই জিনিসকে আপনারা ভুলে গেছেন? নাকি আমরা আবার বললাম যে শান্তর কথা, শান্তকে দলে ঢুকাবো, শান্তকে দলে ঢুকালে আপনাকে টপ 3 মাঝখানে খেলাতে হবে, তাকে আমরা মেহেদী হাসান মিরাজের কাছে যাবো। মেহেদী হাসান মিরাজকে যদি দলে ঢুকাই, তিনি কিন্তু আবার টুকটুক করে খেলবেন, দলে 4 ছক্কা মারার মতো ব্যাটসম্যান নেই। এটা আসলে কাদের সমস্যা? সমস্যাটা হচ্ছে আমাদের। আমরা কেন বের করতে পারি নাই? আমাদের মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন থেকে ইনভেস্টমেন্ট করতেছে, টাকা কোন জায়গায় খরচ করতেছে, কেন আমরা প্লেয়ার বের করে আনতে পারতেছি না? আপনি আইপিএল এর দিকে তাকান, প্রত্যেকটা আইপিএল যেন শেষ হয়
3-4 জন করে প্লেয়ার বের হয়। গত বছর বের হলো যেমন অভিষেক শর্মা, এবছর বের হলো সাই সুদর্শন। দেখেন প্রত্যেকজনই কিন্তু ক্যাপেবল, একজন টি-20 দলে ঢুকে গেছে, একজন টেস্ট দলে ঢুকে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন একটা মেগা টুর্নামেন্ট যখন আপনারা আয়োজন করবেন, এটার পিছনে মূল উদ্দেশ্য থাকতে হবে, একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। যদি এই গোল যদি আমাদের না থাকে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আপনি যখন ঘন ঘন খেলবে তখন কিন্তু ইনজুরি হতেই পারে, বা আপনি যখন একটা বড় টুর্নামেন্টে যাবেন তখন কিন্তু আপনাকে প্ল্যান বি মাথায় রেখে কিন্তু আপনাকে দল ঘোষণা করতে হবে যে তার জায়গায় তাকে কিন্তু আমি নিব, আদারওয়াইজ কিন্তু আপনি ফেসে যাবেন। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যদি এই দুজন প্লেয়ারের যদি কোনো বিপদ আপদ হয়, কারণ খেলার মাঠে যে দুর্ঘটনা ঘটে না সেটা কিন্তু আপনি কোনো সময় বলতে পারবেন না। যদি হয়ে যায় তখন আমরা কি করব? আমি তো কোনো অপশন দেখতে পাচ্ছি না। হয়তো বা নাইম শেখকে দলে ঢোকানো হবে, ব্যাক করে নিচে নামানো হবে, বা আপনি পারভেজ ইমনকে নিচে নামাবেন। কথার কথা যে মিরাজকে দলে ঢোকাবেন, তারা কিন্তু কোনো ধরনের পারফরমেন্স দিতে পারবে না, কারণ হচ্ছে পজিশন তো ম্যাটার করে ভাই। সোহান একজন ভালো অপশন হতে পারে বাংলাদেশ টিমের জন্য মিডল অর্ডারের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশের মিডল অর্ডার বলতে কিছু নেই, একমাত্র তৈরি রয়েছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি হইতে পারেন একটা বিকল্প। কিন্তু তিনি 32 বছর বয়সে এসে দলে ঢুকে কোন ধরনের পারফরমেন্স দিতে পারবেন সেটা হচ্ছে দেখার বিষয়। এখন তিনি যে জিএসএল খেলতেছেন, জিএসএল এ তিনি রংপুর রাইডার্সের যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, একটা ম্যাচ শুধু আমি ফলো করছিলাম, তিনি যেভাবে একটা বাজে শট খেলে আউট হয়ে গেছেন সেটা কিন্তু আমাকে আবার চিন্তায় ফেলে দিচ্ছে যে যদি সোহানকে দলে ঢোকানো হয় তিনি কোন ধরনের পারফরমেন্স দিবেন, এটা একটা চিন্তার বিষয়। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে কিন্তু চিন্তা করে দল সাজাতে হবে, আমাদের কিন্তু অলওয়েজ প্ল্যান বি রেডি রাখতে হবে। আমরা যদি শুধুমাত্র ওপেনার দিয়ে দল ভরে রাখি তারা কিন্তু নিচে নেমে ভালো পারফরমেন্স দিতে পারবে না। আপনি লিখে রাখেন লিটন কুমার দাস যদি 6 থেকে 8 ওভার পরে ব্যাটিং করতে নামে তিনি পারফরমেন্স দিতে পারবেন না, কারণ তিনি সূর্যকুমার ইয়াদব না যিনি সকল সময়ে খেলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের প্রয়োজন হচ্ছে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান যে কিনা 4 ছক্কা বন্যা বসায় দিতে পারবে, আমাদের প্রয়োজন জাকির আলীর মতো ব্যাটসম্যান যে কিনা যে কোনো পজিশনে খেলতে পারবে। মানে টি-20তে অন্তত 3 নম্বর বা 4 নম্বরের পরে থেকে কিন্তু জাকির আলী খেলার উপযুক্ত, কারণ কি স্ট্রাইকার প্রয়োজন। আপনি শামীমকে যে কোনো জায়গায় নামাতে পারবেন, 3-এর পরে 4 নম্বর থেকেই কিন্তু আপনি খেলাতে পারতেছেন। সেটা হচ্ছে তহিদকে আমরা খেলাচ্ছি, কারণ হচ্ছে তহিদ ছাড়া আমাদের মিডল অর্ডারটা জমতেছে না, আদারওয়াইজ কিন্তু শামীম কিন্তু 4 নম্বরে খেলার যোগ্য। সুতরাং বুঝতেই পারছেন নিচে আমাদের আরও স্ট্রাইকারের প্রয়োজন, কিন্তু আমাদের দলে ওই ধরনের স্ট্রাইকার নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দলে আমাদেরকে আরও স্ট্রাইকারের প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি করতেছে, আমরা বিপিএল আসলে কোন উদ্দেশ্যে আয়োজন করতেছে আমরা আসলে সেটাই জানি না। বিপিএল এর উদ্দেশ্য থাকতে হবে যেন আমরা প্রত্যেক বছর অন্তত 2 জন ব্যাটসম্যান 2 জন বলার জন্য আমরা ফাইন্ড আউট করতে পারি। আদারওয়াইজ যদি শুধুমাত্র টিকিট সেল করার জন্য হয়, আর যদি বিজ্ঞাপন চালানোর জন্য হয়, আর যদি সেলিব্রিটি লিগ হয়, তখন কিন্তু সেটা হওয়ার থেকে না হওয়াটা বেটার। আমাদের প্লেয়াররা যে ধরনের মাইন্ডসেট নিয়ে থাকে বা আমাদের যারা কন্ট্রোল করে মানে বিসিবি, তাদের উদ্দেশ্য হচ্ছে কি, তারা বলে কি জানেন যে বিপিএল যদি না হয় তাহলে বাংলাদেশের প্লেয়াররা কি করে খেয়ে পড়ে বাঁচবে। আসলে খেয়ে পড়ে বাঁচার থেকে তারা যদি দেশের কথা চিন্তা করতো, তারা যদি পারফরমেন্স দিয়ে দলে আসতো সেটা কিন্তু অন্য ব্যাপার ছিল। আপনারা যদি তাদের খাওয়া পড়ার চিন্তা করেন, তাদেরকে এইভাবে টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নেই, খেলাবেন কিসের জন্য? খেলে যদি কোনো আউটপুটে নিয়ে আসতে পারে তাহলে খেলানোর দরকার নেই, তাদেরকে এইভাবেই ফিক্সড ডিপোজিট করে টাকা দিয়ে দেন। এই এন্টারটেনমেন্টের কোনো প্রয়োজন নাই, যেটা থেকে আপনি আউটপুট নিয়ে আসতে না পারবেন সেই কাজের কোনো প্রয়োজনই নেই। আপনাকে প্রয়োজন হচ্ছে এমন ধরনের কম্পিটিশন ক্রিয়েট করা যেখান থেকে আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। বিপিএল এ শুধুমাত্র ফরেন ক্যাটাগরি প্লেয়ারের আসে বলেই কিন্তু দলগুলো একটু জমজমাট হয়, আদারওয়াইজ বাংলাদেশি প্লেয়ার যে কোন ধরনের খেলা খেলে সেটা তো আমরা দেখেই থাকি, তেমন কোনো খেলাই নেই। সুতরাং বুঝতেই পারতেছেন বিপিএলটা আসলে ফরেন ক্যাটাগরি প্লেয়ারের উপর পুরাটাই নির্ভরশীল হয়ে গেছে। আপনি আইপিএল এর দিকে দেখেন, তারা কিন্তু পূর্ণ মনোযোগ কিন্তু দেয় কোর কিন্তু ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সেদিকে মনোযোগ দিতে পারতেছি না। আমাদের কিন্তু ওই ধরনের জনবল, বাংলাদেশের জনসংখ্যা কম, বাংলাদেশি ক্রিকেট ভক্ত কম, ক্রিকেট খেলোয়াড় কম, কিন্তু আসলে আমরা ওইভাবে আমাদের অবকাঠামিক স্ট্রাকচার নাই, এটি কিন্তু আমাদের বড় সমস্যা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আমাদেরকে স্ট্রাইকার বের করতে হবে যেন বাংলাদেশ সামনে অদূর ভবিষ্যতে মেগা টুর্নামেন্ট জয়লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।